আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে সম্ভবত তৃণমূলী গুন্ডারা, এবং আইএসএফ এর কর্মীগুলো ছিলেন মুসলমান সম্প্রদায়ভুক্ত মুসলিম। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব মুসলিম প্রেমী, মুসলিমদেরকে ছাড়া উনি চলতে পারেন না, উনি হিজাব ছাড়া চলতে পারেন না। আর সেই তৃণমূলীরা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা, গুন্ডা ভাইয়েরা মুসলমানদের বাড়িকে ভাঙচুর করলো, আগুন জ্বালিয়ে দিল। উনি কত বড় তৃণমূলের দালাল, কত বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটেন। বাসন্তী থানার যিনি ওসি আছেন উনি একটা তৃণমূলের দালাল এবং তৃণমূলের গুন্ডা বাহিনী। যতগুলো পশ্চিমবঙ্গে থানা আছে এই প্রত্যেকটা থানার ওসিরা আর আইসিরা তৃণমূলের গোলাম, তৃণমূলের চাকর, তৃণমূলের কৃতদাস। বাসন্তী থানার ওসি এইরকম কাণ্ডটা করতেন। যারা অভিযুক্ত, যাদের নামে অভিযোগ, তাদেরকে ছেড়ে দিয়ে অভিযোগকারী বা অভিযোগকারিণীকেই হেনস্থা করার চেষ্টা করতেন। বাসন্তী থানার ওসিকে বলবো আপনি হুঁশিয়ার হয়ে যান। মানুষ খেপছে, মানুষ রাগছে, আপনার দিদি, আপনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আপনাকে বাঁচাতে পারবেন না। বাসন্তীর মানুষ ক্ষোভছে, বাসন্তীর মানুষ রাগছেন। গাছে বেঁধে গণতন্ত্রের পিটুনি যখন দিবেন ওই বাসন্তী থানার ওসিকে, তখন ওসি বুঝতে পেরে যাবেন ঠেলাটা কি, কাকে বলে ঠেলা। গণতন্ত্রের ঠেঙানি যখন উনি খাবেন। বাসন্তীতে যে শাসক দলের কর্মীরা বা শাসক দলের গুন্ডারা বলতে গেলে আইএসএফ কর্মীদের বাড়িতে ভাঙচুর করেছে, তারা সেই কর্মীদের, সেই বাসন্তী থানার পুলিশে সেই কর্মীদের না ধরে থানায় ডেকে এনে বলছে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিতে, মিটমাট করে নিতে বলছে। তো এই বিষয়ে কি বলবেন? আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে সম্ভবত তৃণমূলী গুন্ডারা, এবং আইএসএফ এর কর্মীগুলো ছিলেন মুসলমান সম্প্রদায়ভুক্ত মুসলিম। আর এই তৃণমূলের নেত্রী আবার মুসলমান প্রেমী। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব মুসলিম প্রেমী, মুসলিমদেরকে ছাড়া উনি চলতে পারেন না, উনি হিজাব ছাড়া চলতে পারেন না, উনি বোরখা ছাড়া চলতে পারেন না, উনি খুব মুসলিম প্রেমী। মানে এমন প্রমাণ করেন, এমন ভাব দেখানোর চেষ্টা করেন যেন মুসলমানরা ওনার জীবনের হৃদয়ের একটা অঙ্গ। আর সেই তৃণমূলীরা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা, গুন্ডা ভাইয়েরা মুসলমানদের বাড়িকে ভাঙচুর করলো, আগুন জ্বালিয়ে দিল। আর বাসন্তী থানার যিনি ওসি ছিলেন তিনি হাত দুটো গুটিয়ে চুপচাপ নীরব দর্শকের মতো দেখলেন, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযুক্তদেরকে কোনো রকম গ্রেপ্তার, তাদের নামে কোনো এফআইআর করা, আটক করা, গ্রেপ্তার করা না করে আইএসএফ কর্মীদেরকেই মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করলেন। বাসন্তী থানার ওসি যিনি আছেন ওনার ভূমিকাটা আতসকাচ দিয়ে দেখতে হবে। উনি কত বড় তৃণমূলের দালাল, কত বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটেন। বাসন্তী থানার যিনি ওসি আছেন উনি একটা তৃণমূলের দালাল এবং তৃণমূলের গুন্ডা বাহিনী। এই থানার পশ্চিমবঙ্গের থানার যতগুলো থানা আছে এই থানার প্রত্যেকটা থানার ওসিগুলো, আইসিগুলো এরা হচ্ছে এক একটা তৃণমূলের পোষা দালাল, তৃণমূলের এক একটা পোষা গোলামের মতো, তৃণমূলের একটা কৃতদাস, কেনা চাকরের মতো ভূমিকা পালন করছে প্রত্যেকটা থানার ওসি। আমি কথাটা বলতে খুব খারাপ লাগছে, আমি তোমার চ্যানেলকে বলছি, যতগুলো পশ্চিমবঙ্গে থানা আছে এই প্রত্যেকটা থানার ওসিরা আর আইসিরা তৃণমূলের গোলাম, তৃণমূলের চাকর, তৃণমূলের কৃতদাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলামের মতো কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চেটে এদের পরিবারগুলো পরিচালিত হয়। কারণ তা না হলে বাসন্তী থানার ওসি এইরকম কাণ্ডটা করতেন। যারা অভিযুক্ত, যাদের নামে অভিযোগ, তাদেরকে ছেড়ে দিয়ে অভিযোগকারী বা অভিযোগকারিণীকেই হেনস্থা করার চেষ্টা করতেন। বাসন্তী থানার ওসিকে বলবো আপনি হুঁশিয়ার হয়ে যান। মানুষ খেপছে, মানুষ রাগছে, আপনার দিদি, আপনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আপনাকে বাঁচাতে পারবেন না। গণতন্ত্রের ঠেঙানি যখন আপনি খাবেন, গণতন্ত্রের যখন ঠেঙানি আপনি খাবেন, বাসন্তীর মানুষ ক্ষোভছে, বাসন্তীর মানুষ রাগছেন। গাছে বেঁধে গণতন্ত্রের পিটুনি যখন দিবেন ওই বাসন্তী থানার ওসিকে, তখন ওসি বুঝতে পেরে যাবেন ঠেলাটা কি, কাকে বলে ঠেলা। গণতন্ত্রের ঠেঙানি যখন উনি খাবেন। আচ্ছা, তাহলে কোর্টের কি, মানে উনি তো থানার মধ্যেই বিচারালয় বসিয়ে দিয়েছেন, তাহলে আপনাদের কি প্রয়োজন এখন এখানে, যেখানে ওসি থানার মধ্যে বিচারালয় বসিয়েছে, বিষয়টাকে মিটমাট করে নেওয়ার কথা বলছেন, এত বড় একটা ইস্যু? ওসি তো বললাম যে তৃণমূলের দালাল, তৃণমূলের কৃতদাস, পাচাটা একটা গোলাম। সেই ওসি এই সমস্ত বেআইনি অসাংবিধানিক কাজকর্ম করবেন। আমরা যারা আইনজীবীরা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করছি, আমরা জানি কোনো রকমভাবে কোনো কিছুর ক্রিমিনাল যখন অফেন্স থাকে বা কোনো রকম একটা গুরুতর অভিযোগ যখন থাকে, সেই অভিযোগের এফআইআর করে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে ইমিডিয়েটলি অ্যাকিউজদেরকে হেফাজতে নিতে হয়, অ্যাকিউজদেরকে অ্যারেস্ট করতে হয়। সেই সমস্ত কাজগুলো, আইনি প্রক্রিয়াগুলো, যেগুলো লিগাল প্রসেস রয়েছে, সেই সমস্ত প্রসেসগুলোকে ইগনোর করে গিয়ে, অ্যাভয়েড করে গিয়ে ওই বাসন্তী থানার ওসি নিজেই একটা সালিসি সভা, নিজে একটা আলোচনা সভা বসে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বা থানার মধ্যেই পুরোটাকে ক্যাপচার করে থানার মধ্যেই সেটাকে পুরোপুরি সমাধান করার চেষ্টা করছেন। সুতরাং ওই বাসন্তী থানার ওসি যখন কান ধরে যখন হাইকোর্টে টেনে নিয়ে আসা হবে,
ওই বাসন্তী থানার ওসি যে কাজটা করছেন সম্পূর্ণ বেআইনি কাজ করছেন, অসাংবিধানিক কাজ করছেন। উনি এই অসাংবিধানিক কাজ, বেআইনি কাজ করার জন্য ওনাকে খেসারত দিতে হবে। বাসন্তী থানার ওসিকে কান ধরে টেনে হাইকোর্টে আনা হবে আগামী দিনে গণতান্ত্রিক আইনের রাস্তা দিয়ে। ওই আইনের হাতুড়ি দিয়ে ওনার মাথায় মেরে ওনাকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে আইনের হাতুড়ি দিয়ে। আইনের অস্ত্র দিয়ে ওনার হাতটা কেটে নেওয়া হবে, উনি সাবধান হয়ে যাক। আইনের অস্ত্র খুব ধারালো অস্ত্র, ছুরি কাটারির থেকেও, বল্লামের থেকেও, ছুরি তরোয়ালের থেকেও আইনের অস্ত্র খুব ধারালো হয়। সেই অস্ত্র দিয়ে বাসন্তী থানার ওসির হাতগুলোকে কেটে নেওয়া হবে। সুতরাং উনি খুব সাবধান হয়ে যাক। উনি আইনের, সংবিধানের নিয়ে শপথ নিয়েছেন, সংবিধান নিয়ে কাজ করেন। আমি অনুরোধ করব বাসন্তী থানার ওসিকে যে আইনের, সংবিধানের নিয়মকানুন মেনে, সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে উনি কাজ করুন, তাহলে উনি নিরাপদে থাকবেন, সুরক্ষিত থাকবেন। যদি উনি সংবিধানের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে কিছু কাজ করার চেষ্টা করেন, আইনের অস্ত্র দিয়ে, আইনের ছুরি দিয়ে বাসন্তী থানার ওসির হাতগুলোকে কেটে নেওয়া হবে। আচ্ছা, প্রথমে এরকম বারুইপুরের ঘটনাটা, যেখানে একটা মুসলিম ইমামের বাড়ি ভাঙচুর হলো, তারপর দ্বিতীয়ত মসজিদের মধ্যে প্রস্রাবের একটা ঘটনা, আবার এখন শুনছি যে বাসন্তীতে একটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে না, আপনার কি মনে হয়? ওটাই তো চেয়েছিল তৃণমূল আর বিজেপি, পরিকল্পনা করে চেয়েছিল যে বাংলাটা খুব শান্তিতে আছে, বাংলার হিন্দু মুসলমানরা মিলেমিশে আছে। বাংলার মানুষ তো রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে কোনো রকম শান্তিতে নেই, শুধুমাত্র ধর্মীয়ভাবে শান্তিতে আছে। হিন্দু মুসলমান মিলেমিশে একসঙ্গে সহাবস্থান করছে। এই বিজেপি এবং তৃণমূল এটাই চাইছিল যে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করি। এই জন্য ডায়মন্ডহারবারে দেখেছিলাম একটা মুসলমানের নাম দিয়ে সরস্বতী ঠাকুরকে নগ্ন করে তার দেহেতে কামড় দিয়েছিল একজন হিন্দু বিজেপির নেতা, একজন হিন্দু বিজেপির কর্মী, পরবর্তীকালে ধরা পড়েছিল। আবার ঠিক একইভাবে বারুইপুরের মসজিদেতে একটা হিন্দু মানুষকে নিয়ে গিয়ে মসজিদে প্রস্রাব করিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বারুইপুরের মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যারা ছিলেন, তারা অত্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন, খুব শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন। তারা কোনো রকম দাঙ্গার প্ররোচনাতে পা দেননি। তারা ওই অভিযুক্ত ব্যক্তিকে ধরে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সেই ব্যক্তিটাকে আমরা অতীতে দেখেছিলাম, আমরা ইতিহাসে দেখেছি, আমরা ইতিহাসে পড়েছি যে হযরত মুহাম্মদ যখন জীবিত ছিলেন, হযরত মুহাম্মদের জীবদ্দশাতে কোনো এক ব্যক্তি মসজিদে গিয়ে প্রস্রাব করেছিল ওনার সামনে। তখন হযরত মুহাম্মদ তাকে কোনো রকম শাস্তি না দিয়ে কাছে ডেকে নিয়েছিলেন, আলিঙ্গন করেছিলেন, তার গলায় হাত দিয়ে তাকে বুঝিয়েছিলেন যে কোনো ধর্মের, কোনো ধর্মীয় স্থানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে নেই, কোনো রকম অন্যায় কোনো কিছু করতে নেই, কারণ ধর্মস্থানটা একটা পবিত্র স্থান যে কোনো ধর্মের, বুঝিয়েছিলেন। সেই ইতিহাসটা আমরা ইতিহাসে পড়েছি। আমরা হাদিসে যেসব মুসলমান ইতিহাস হয়েছে, মুসলিম ইসলামিক ইতিহাস, সেই হিস্ট্রিতে আমরা পড়েছি, দেখেছি। সুতরাং সেই হিস্ট্রির ধার ধরে, তার রেস ধরে বারুইপুরের মুসলমানরা সেই জিনিসটাই করেছেন। তাকে মারধর কোনো রকম না করে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন। বিজেপি আর তৃণমূল এটাই চাইছিলেন। এখনও বারুইপুরকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই বিজেপি, এই তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি অনুরোধ করব, আমি আশা করব বারুইপুরের হিন্দু মুসলমান যেমন ছিলেন অতীতে, এখনও তেমন থাকবেন, আগামী দিনেও তেমন থাকবেন। এবং তৃণমূল এবং বিজেপির প্ররোচনাতে পা না দিয়ে, কোনো রকম দাঙ্গার পরিস্থিতিতে না গিয়ে হিন্দু মুসলমান মিলেমিশে বিজেপিকে তাড়াবে, তৃণমূলকে হারিয়ে ভালো শান্তিপূর্ণভাবে একসঙ্গে সহাবস্থান আগের মতোই করবেন।